হাসিনা এই কোটা বিরোধী আন্দোলন যেভাবে দমন করতে চেষ্টা করেছে সেটা চূড়ান্ত মানবতা বিরোধী, মানবতার বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ। প্রায় 80% মানুষকে গুলি করে মারা হয়েছে। একেবারে আমরা দেখেছি যে 15 বছরের কম বয়সী প্রায় 22 থেকে 24 জন মারা গেছে। এমনকি একটা 6 বছরের বাচ্চা মেয়ে ছাদে খেলা করছিল, সেখানেও তাকে যখন মা তাকে কোলে করে তুলেছে সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করা হয়েছে। অর্থাৎ নির্বিচারে গুলি চালানোর মধ্য দিয়ে গণহত্যা চালিয়েছে হাসিনার পুলিশ, হাসিনার প্রশাসন। তাই আজকের কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন আজকের সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আসলে বাংলাদেশের যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, আপনারা জানবেন যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা 1971 সালে যে তৎকালীন যে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষজন স্বাধীন বাংলাদেশের জন্য যারা প্রাণ বলিদান করেছিল সেই মুক্তিযোদ্ধা তারা সংখ্যাটা 2 লাখের কিছু বেশি, কিন্তু যেটা বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যার 0.1% কাছাকাছি। সেখানে 1.5% মানুষ তাদের মানে নাতি পুতি একেবারে বংশ পরম্পরায় তারা সংরক্ষণ পাবে, কোটা পাবে মাত্র 1.5%, মানে 1.15 যেটা মানে সেরকম একটা জায়গায় সামান্য সংখ্যক 2-2.5 লাখ মানুষ মুক্তিযোদ্ধা, তাদের জন্য 30% রিজার্ভেশন এবং সব মিলিয়ে জেলার জন্য 10%, মহিলাদের জন্য 10%, 1% ছিল প্রতিবন্ধীদের জন্য, 56% রিজার্ভেশন। অর্থাৎ যারা মেধা সম্পন্ন, যারা যোগ্যতা সম্পন্ন তারা চাকরি বাকরি পাচ্ছিল না। আন্দোলনটা শুরু হয়েছিল সেখান থেকেই, কোটা বিরোধী আন্দোলন। কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনের উপরে হাসিনা সরকার যেভাবে দমন পীড়নমূলক কার্যকলাপ চালিয়েছে, যেভাবে অকাতরে সমস্ত প্রাণ বলিদান হয়েছে, যেভাবে হাসিনার পুলিশ গুলি করে মেরেছে প্রায় 3 শতাধিক মানুষকে, কেউ কারো মতে, বেসরকারি মতে সেটা 500-রও বেশি হতে পারে, এবং কয়েক সহস্র মানুষকে তারা কারাবন্দী করেছে। সামগ্রিকভাবে আপনারা জানবেন এই হাসিনা সরকার 4র্থবারের জন্য ক্ষমতায় বসেছে, সেখানে 20% কাছাকাছি মানুষ ভোটে অংশগ্রহণ করেছিল। সমস্ত বিরোধী রাজনৈতিক দল সেই ভোটকে তারা বয়কট করেছিল। একটা নির্বাচনের নামে প্রহসন করে সেখানে জোর করে ক্ষমতা দখল করে রয়েছে এই হাসিনা সরকার। সেই সামগ্রিকভাবে এই যে কোটা বিরোধী আন্দোলনের উপরে হাসিনার সরকারের যে ভয়ঙ্কর দমনপীড়নমূলক নীতির বিরুদ্ধেই আজকে সাধারণ মানুষ আজকের পথে নেমেছে। ছাত্র যুবদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকরা, তারপরে কৃষক, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ সমস্ত মানুষ, সমস্ত পর্যায়ের মানুষ আজকের সেই ছাত্র যুবদের পাশে দাঁড়িয়েছে। তারা ভাবছে এবং মনে করছে যে এই যে হাসিনা সরকার এটা একটা অবৈধ সরকার, এটা একটা স্বৈরতান্ত্রিক সরকার, এরা মানুষকে অন্যায়ভাবে দমন করে, তাই এই সরকার আর দরকার নেই। সেখানে তারা সমস্ত অসহযোগিতার ডাক দিয়েছে। একইভাবে তারা এই সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। আমরা মনে করি এবং বিশ্বাস করি সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ তারা আর হাসিনাকে চাইছে না। তাই হাসিনা যদি চায় সম্মানজনকভাবে তাকে ইস্তফা দেওয়া দরকার, সাধারণ মানুষকে ক্ষমতার হস্তান্তর করা দরকার। যদি তা না করে তাহলে বাংলাদেশের মানুষ, আমি মনে করি এবং বিশ্বাস করি, অচিরেই এই হাসিনার সরকারকে ক্ষমতার মস্তক থেকে টেনে হিচড়ে নামিয়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। এবং আমি মনে করি একইভাবে এই হাসিনা এবং তার সরকারের যারা সমস্ত উচ্চপদস্থ পুলিশ অফিসার যারা মানুষের ওপর বেপরোয়াভাবে গুলি চালিয়েছে, তাদেরকে কিন্তু আদালতে বিচার করে তাদের শাস্তির বিধান করতে হবে গণহত্যা চালানোর দায়ে। আমরা দেখলাম যে রাষ্ট্রসংঘ বলে একটি সংঘ আছে, সেই সংঘ চুপ এবং আশপাশে প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ নিয়ে কেউ কিছু বলছে না, এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এই খবর ছড়াচ্ছে না। এই যে রাষ্ট্রসংঘ এবং বাংলাদেশ যে কার্যকলাপ চালাচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক? দেখুন, রাষ্ট্রসংঘ ইতিমধ্যে সেখানে তাদের মন্তব্য করেছেন। পুলিশি যে গুলি চালনা এবং বেপরোয়া ধরপাকড়ের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ ইতিমধ্যে মুখ খুলেছে। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সেখানে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্র বা
অন্য যে কোনো রাষ্ট্র, তারা কিন্তু সেখানে তারা একটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারে না, এবং সেটা অনভিপ্রেত বটে। সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা, তারা তাদের ভাগ্য তারা গড়ে নেবে, তারা তাদের ভবিষ্যৎ তারা বুঝে নেবে এবং দেখে নেবে। তারা আজকে রাজপথে, আমরা জানি যারা রাজপথ দখল করতে পারে তারা একদিন রাজধানী দখল করতে পারে। সেই লক্ষ্যে বাংলাদেশের ছাত্র যুব থেকে আরম্ভ করে তাদের অভিভাবকরা এবং এই পর্যায়ে সমস্ত পর্যায়ের সাধারণ মানুষও আজকে ছাত্র যুবদের পাশে। তাই তাদের চূড়ান্ত বিজয়, প্রকৃত মুক্তিযুদ্ধের যে বিজয়, সেটা বোধহয় একেবারে আসন্ন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা দেখলাম যে বাংলাদেশের অর্থ নিয়ে যে নোবেল পেয়েছিল, ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি, মোহাম্মদ ইউনুস সাহেব, ওনাকে মেডেল পড়েছিল মানে আমেরিকার প্রেসিডেন্ট। তো উনি বলেছেন যে বাংলাদেশের এই সরকারকে ফেলে দিয়ে নতুন করে নির্বাচন করতে এবং ভারতের সাহায্য চেয়েছেন। কি বলবেন? এখন বাংলাদেশের যে নির্বাচন, সর্বশেষ যে নির্বাচন, সাধারণ নির্বাচন হয়েছিল, সেটা তো একটা প্রহসন ছিল। সেখানে সমস্ত বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল, কারণ তারা জানতো যে ব্যাপারটা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ন্যূনতম সম্ভাবনা ছিল না এই হাসিনার আমলে বা হাসিনার সরকারের ক্ষমতায় থাকাকালীন। কারণ বাংলাদেশে একটি নিয়ম হয়েছিল যে ব্যাপারটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সমস্ত সাধারণ নির্বাচন হবে, কিন্তু হাসিনা নিজে ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার পরে, ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটাকে বাতিল ঘোষণা করে দিয়েছে। ফলে সর্বশেষ নির্বাচন, সেখানে 20% কিছু বেশি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে বলে হাসিনা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিন্তু সংখ্যাটা আরও কম হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই যে সরকার আজকে রয়েছে এটা অবৈধ সরকার, বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত, সঠিকভাবে নির্বাচিত সরকার নয়। তাই মোহাম্মদ ইউনুস, নোবেল পুরস্কার প্রাপক, তিনি যে কথা বলেছেন সেটা স্বাভাবিক যে অবিলম্বে হাসিনার পদত্যাগ করা উচিত এবং সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার তৈরির সুযোগ করে দেওয়া দরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। আমরা দেখেছিলাম যে যখনই এই 30% মুক্তিযোদ্ধার যে পরিবারের নাতিপুতিদের ছেলেরা পেয়ে গেছে, নাতিপুতিরা মেয়ের ছেলেপুলে পাবে, ছেলেপুলে পাবে, আর তাদের বিরুদ্ধে কিন্তু সরকারের বিরুদ্ধে কোর্টে গিয়েছিল এবং কোর্ট রায় দিয়েছে যে না, এটাকে পুনর্নির্বাচন বিবেচনা করে এই সংখ্যাটাকে কমানোর জন্যে। কিন্তু সেই কোর্টে হেরে যাওয়ার পরেও হাসিনা সরকার সেই কোর্টের রায়কে মান্যতা দেয়নি। কি বলুন? দেখুন, আমরা জানি যে 30% কোটা ছিল মুক্তিযুদ্ধের মানে তাদের পরিবারদের জন্য, এবং আমরা জানি যারা মুক্তিযুদ্ধ অলরেডি সমাপ্ত হয়েছে, 53 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। 53 বছর পরে তখন তার বয়স যদি 15 বা 20 হয়, এখন তার বয়স 73 বা 80-র কাছাকাছি। ফলে তাদের আর চাকরি পাওয়ার বিষয় নয়। তাদের যদি ছেলে হয় তাদের বয়স 55 বা 60 হবে, তাদেরও চাকরি পাওয়ার বয়স নেই। তারা পেয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে। এখন নতুন করে তাদের আর চাকরি নয়, তাদের ছেলে বা তাদের নাতি, এইভাবে বংশ পরম্পরায় তারা সমস্ত রকম চাকরি বাকরি বা সুযোগ সুবিধা তারা কবজা করবে বা করায়ত্ত করবে। অন্যদিকে সাধারণ মানুষ, তারা আজকের কোনো রকমভাবে যোগ্যতা বা মেধা থাকা সত্ত্বেও সরকারি চাকরিতে তারা ঢুকতে পারবে না। এটা অন্যায় ছিল। মহামান্য সুপ্রিম কোর্ট বাংলাদেশ সেখানে পরবর্তীকালে গত 21শে জুলাই রবিবার বিশেষ আদালতের সেখানে রায়দান করেছে। সেখানে মুক্তিযুদ্ধের কোটা 30 থেকে নামিয়ে 5% করেছে, এবং জেলার কোটা এবং মহিলাদের জন্য যে 10% ছিল সেটাকেও বাতিল করেছে। সব মিলিয়ে 5 আর 1 হচ্ছে প্রতিবন্ধী 6% আজকের কোটা সেখানে নির্ধারিত করে। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের যে একটা অবজারভেশন ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের, যে ব্যাপারটা হচ্ছে এটা চূড়ান্ত রূপ দেবে সরকার পার্লামেন্টে, কিন্তু সেই হাসিনা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস কিছু নেই। সবটাই শেষ হয়ে গেছে। কারণ হাসিনা এই কোটা বিরোধী আন্দোলন যেভাবে দমন করতে চেষ্টা করেছে সেটা চূড়ান্ত মানবতা বিরোধী, মানবতার বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ। প্রায় 80% মানুষকে গুলি করে মারা হয়েছে। একেবারে আমরা দেখেছি যে 15 বছরের কম বয়সী প্রায় 22 থেকে 24 জন মারা গেছে। এমনকি একটা 6 বছরের বাচ্চা মেয়ে ছাদে খেলা করছিল, সেখানেও তাকে যখন মা তাকে কোলে করে তুলেছে, সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করা হয়েছে। অর্থাৎ নির্বিচারে গুলি চালানোর মধ্য দিয়ে গণহত্যা চালিয়েছে হাসিনার পুলিশ, হাসিনার প্রশাসন। তাই আজকের কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন আজকের সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, এবং হাসিনার অপসারণ একটা যথার্থ দাবি, এবং সেই দাবির প্রতি আমরা
এপার বাংলার সাধারণ মানুষ আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং এই স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের পতন